ভারতের ইতিহাস ঘটনাবহুল। ভারতের ইতিহাসে যুদ্ধের ঘটনা তো আমরা অনেক শুনেছি। আজকে আপনাদেরকে বলবো এমন একটি যুদ্ধের কথা, যে যুদ্ধে নদী হয়ে গেছিল রক্তের রঙে লাল, আর মাটি ভিজে রক্তমাখা হয়ে হয়ে গিয়েছিল কাদা। আজকে আপনাদের এমন একটি যুদ্ধের কথা বলবো, যে যুদ্ধ ইতিহাসে একেবারে কোন জায়গায় রয়েছে তা আমরা সবাই জানি। কলিঙ্গ যুদ্ধের ইতিহাস সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। ভারতের বুকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে। কিন্তু মৌর্য সাম্রাজ্যের যদি কোনো শ্রেষ্ঠ সম্রাট এই আখ্যা যদি কাউকে বলা হয়ে থাকে, তাহলে কিন্তু নিঃসন্দেহে উঠে আসে সম্রাট অশোকের নাম। কেমন ছিল তার জীবনযাপন, কি করে ধর্মাশোক হয়েছিলেন চণ্ডাশোক, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। কলিঙ্গ নিয়েই হয়েছিল এই যুদ্ধের সূচনা। কিন্তু এই কলিঙ্গ বর্তমানে কোথায় সেটা প্রথমে আপনাদেরকে বলে দিই। পূর্ব মধ্য ভারতের প্রাচীন আঞ্চলিক মহকুমা ছিল এই কলিঙ্গ। এটি বর্তমানে উত্তর তেলেঙ্গানা এবং উত্তর পূর্ব অন্ধ্রপ্রদেশ, ওড়িশার অধিকাংশ অংশ এবং মধ্যপ্রদেশের খানিকটা রাজ্যের অংশ নিয়ে হয়েছে বর্তমানের এই কলিঙ্গ নামক জায়গা। যদিও বর্তমানে কলিঙ্গ বলতে গেলে আদতপক্ষে সেভাবে কোনো জায়গার নাম আমরা উল্লেখ পাই না, তবে মনে করা হয় উড়িষ্যার বিস্তীর্ণ এলাকায় হচ্ছে এই কলিঙ্গ। আবার এই কলিঙ্গ ছিল সেই যুগে দাঁড়িয়ে ভীষণই গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। জাভা, মালয় এমনকি সিলানের সাথে বাণিজ্যিক সংযোগের কারণে কলিঙ্গের ছিল প্রভূত নাম ডাক। আর এই বৈষয়িক সমৃদ্ধির কারণেই কলিঙ্গ বারবার জয় করার স্বপ্ন দেখেছিলেন মৌর্য সম্রাটেরা। তবে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, মৌর্য সাম্রাজ্য যখন প্রভূত পরিমাণে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করেছে, যখন গোটা ভারতকেই তারা জয় করে ফেলেছে, তখন একমাত্র একটা জয় থেকে গেছিল অধরা, সেটা হলো কলিঙ্গ। অশোকের পিতামহ এবং পিতা অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসার, তারা দুজনেই কলিঙ্গ আক্রমণ করলে পরেও তারা জয়ী হতে পারেননি। তবে সম্রাট অশোক একেবারে এই পরাজয় স্বীকার করার পাত্র ছিলেন না। তাই দীর্ঘদিন ধরেই তিনি স্বপ্ন দেখতে থাকেন কিভাবে এই কলিঙ্গকে জয় করা যেতে পারে, এবং সেই অনুযায়ী তিনি একটু একটু করে তিনি তার পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেন। এমনকি তিনি সিরিয়া থেকে সেনা এনে নিজের দলে মোতায়েন করেছিলেন। 8,000 যুদ্ধরথ, 9,000 হাতি, এমনকি 30,000 অশ্বারোহী এবং 6 লাখ পদাতিক নিয়েই তিনি তার একদম এই কলিঙ্গ জয়ের স্বপ্ন বুনন করতে শুরু করেছিলেন। খ্রিস্টপূর্ব 261 সাল ছিল সম্রাট অশোকের রাজ্যাভিষেকের 9 বছর পূর্তির সময়। আর এই সময়টাকেই তিনি বেছে নিয়েছিলেন কলিঙ্গকে আক্রমণ করার জন্য। এমনকি যেমন ভাবা তেমন কাজ। তিনি সেই সময় একটি বুদ্ধি খাটালেন। কলিঙ্গ রাজ্যের সেই সময় যিনি শাসক ছিলেন, যিনি রাজা ছিলেন, সেই রাজা আনন্দ পদ্মনাভনের কাছে তিনি একটি চিঠি পাঠান। সেই চিঠিতে লেখা ছিল যে আপনি বশ্যতা স্বীকার করে নিন, তাহলে অন্যান্য রাজ্যগুলো যেভাবে বশ্যতা স্বীকার করে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, সেই সমস্ত সুযোগ সুবিধা পাবে কলিঙ্গ। কিন্তু রাজা পদ্মনাভন কোনোভাবেই তিনি এই বিষয়টা মানতে চাননি। তিনি একেবারে সেই চিঠি তার দূত মারফত ফেরত পাঠালেন এবং তিনি বলে দিলেন কোনোভাবেই তার শরীরে রক্তবিন্দু থাকতে তিনি সম্রাট অশোকের এই যে প্রপোজালটা ছিল সেটাতে তিনি কখনোই রাজি নন। অর্থাৎ তিনি এই পুরো বিষয়টাকে তিনি কার্যত নস্যাৎ করে দিলেন। স্বাভাবিকভাবেই সম্রাট অশোক এটা শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন। তবে এক্ষেত্রে তার কিন্তু একটা রাজনৈতিক বা কূটনৈতিক বুদ্ধিও কিন্তু কাজ করেছিল, কারণ তিনি জানতেন যদি তিনি চিঠি পাঠান, সেটা কখনোই সেক্ষেত্রে পদ্মনাভন রাজি হবেন না এবং তিনি অনায়াসে যুদ্ধ ঘোষণা করতে পারবেন। আর হলেও তাই। অশোক তখন যুদ্ধ ঘোষণা করলেন, এমনকি তিনি 1067টি ঘোড়া, হাজার হাজার যুদ্ধ হাতি, 60,000-এর বেশি সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করলেন কলিঙ্গর দিকে। অন্যদিকে কলিঙ্গের যদি সামরিক সংখ্যা আমরা দেখি, সামরিক দিক থেকে কতটা শক্তিশালী ছিল, সেক্ষেত্রে ছিল 60,000 পদাতিক, এমনকি 1000টি অশ্বারোহী এবং 700টি যুদ্ধ হাতি। অর্থাৎ এই সংখ্যাটা দেখলেই স্পষ্টভাবে বোঝা যায় যে সম্রাট অশোকের কাছে কলিঙ্গ রাজ্যের এই সামরিক শক্তি ছিল একেবারেই কম। সুতরাং যুদ্ধে জয়ী হওয়া ছিল খুবই দুঃসাধ্যকর একটি বিষয়। এদিকে খবর পেয়ে তখন ধৌলি ময়দানকে তৈরি করা হলো, ধৌলি পাহাড় ময়দানকে এই যুদ্ধক্ষেত্র হিসেবে। এবং সেখানে যখন কলিঙ্গ যুদ্ধ যখন অনুষ্ঠিত হতে শুরু করলো, সেই যুদ্ধ ছিল ভয়ঙ্কর।
সম্রাট অশোক যদিও অনেকদিন আগে থেকে জানতেন যে তিনি এই যুদ্ধটা করবেন, তাই তিনি সামরিক দিক থেকে প্রস্তুত ছিলেন, আর তিনি অত সহজে হাল ছাড়ার পাত্র ছিলেন না। এবারে তিনি যখন যুদ্ধ করেই চলেছেন তখন কলিঙ্গের একটার পর একটা সেনার মৃত্যু হচ্ছে, তাদের সামরিক দিক থেকে তারা দুর্বল হয়ে পড়ছে। তবে কলিঙ্গের মানুষজন ঠিক করলেন যে কোনোভাবে তারা তাদের রাজ্যকে হাতছাড়া করবেন না। সুতরাং সাধারণ জনগণ, বিশেষ করে কর্মঠ যারা পুরুষ ছিলেন, তারা ঝাঁপিয়ে পড়লেন কলিঙ্গকে রক্ষা করার জন্য। তবে কলিঙ্গকে তারা রক্ষা করতে চাইলে পরেও এতটা সহজ ছিল না। যুদ্ধ একসময় ধৌলি পাহাড় ময়দান থেকে ছাড়িয়ে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। এমনকি এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল প্রায় 1 বছর। প্রায় 1 লক্ষ মৌর্য সৈনিক এবং 1,50,000 কলিঙ্গ সেনার প্রাণের বিনিময়ে অবশেষে জয় পেয়েছিলেন সম্রাট অশোক। অশোকের ঝুলিতে একদিকে যেমন কলিঙ্গ ধরা দেয়, অন্যদিকে প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়েন। এমনকি শোনা যায় যে সেই সময় এত মানুষের মৃত্যু হয়েছিল যে মানুষের রক্তের সঙ্গে মাটি মিশে গিয়ে কাদায় পরিণত হয়েছিল, আর পাশ দিয়ে বয়ে যাওয়া ধৌলি নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। আর এই সমস্ত দেখেই শোনা যায় যে এত মৃত্যু, এত রক্তপাত, এত শিশু কান্না, সমস্ত কিছু দেখে নাকি একটা সময় সম্রাট অশোকের মন আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। এমনকি শোনা যায় যে লাশের স্তূপ এমন হয়ে গিয়েছিল যে সেই লাশের স্তূপ সরানোর জন্য একটি শ্রমিককেও নাকি খুঁজে পাওয়া যায়নি, এমনটাই দুর্বিষহ অবস্থা হয়েছিল কলিঙ্গর। আর সেই সময় মন আস্তে আস্তে গলতে শুরু করে সম্রাট অশোকের। তিনি ঠিক করলেন রাষ্ট্রনীতির পরিবর্তন করতে হবে। কলিঙ্গ যুদ্ধের এই ভয়াবহতা মৌর্য সম্রাট অশোকের মনে গভীরভাবে রেখাপাত করে। ফলে তিনি তার রাষ্ট্রনীতি পরিবর্তন করলেন এবং তিনি অহিংসার মাধ্যমে তার অন্তরের ভিতরের তিনি নতুন নীতি ঘোষণা করলেন। আর এক্ষেত্রে ভীষণই একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয়, বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি শান্তির নীতি অনুসরণ করেছিলেন। তার বিদেশ নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছিল বিদেশে বৌদ্ধ ধর্মের প্রচার করা। তবে অশোকের যদি আমরা ব্যক্তিগত জীবন দেখি, তাহলে কলিঙ্গ যুদ্ধের সম্রাট অশোকের জীবন পাল্টে গিয়েছিল এই একটা যুদ্ধের মধ্যে দিয়ে। মনে করা হয়েছিল তার মনে এমন ভাবে অনুশোচনা তৈরি হয়েছিল, যা কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে যেভাবে তার অন্তর কেঁপে উঠেছিল, তার ফলে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। এমনকি চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়। আর এরপরে ধর্ম বিজয়ের নীতি তিনি গ্রহণ করেন। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর সম্রাট অশোক সাধারণ ভিক্ষুদের মতো করে জীবনযাপন করতে শুরু করেন। বৌদ্ধ ধর্মের প্রচারের কাজে তিনি লিপ্ত হয়ে পড়েন। তিনি দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন। এমনকি তিনি তার রাজকর্মচারীদের দিয়ে বিভিন্ন জায়গায় মহামাত্র, ধর্ম মহাপাত্র, মহারক্ষিত, মধ্যন্তিক ইত্যাদি বিভিন্ন পদ, বিভিন্ন লিপি তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে শুরু করেন। অশোকের শিলালিপির কথা তো আমরা জানি। আর এইভাবে বিভিন্ন জায়গায়, এমনকি ভারতের বাইরের বিভিন্ন জায়গায়, ভারতের মধ্যের বিভিন্ন জায়গায়, এমনকি কাশ্মীর, নেপাল, সিংহল প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে এই বৌদ্ধ ধর্ম। আর প্রজা কল্যাণে তিনি একেবারে ব্রতী হয়ে পড়েন। আর প্রজাদেরকে তিনি সন্তানের মতো দেখতেন। প্রজাদের কল্যাণে তিনি বৃক্ষরোপণ করা, কূপ খনন করা, দাতব্য চিকিৎসালয় স্থাপন করা, এমন অনেক কাজ করেছিলেন তিনি। শুধুমাত্র একটা যুদ্ধ বদলে দিয়েছিল সম্রাট অশোকের জীবনকে। আর এই কলিঙ্গ যুদ্ধের মধ্যে দিয়েই সম্রাট অশোক পেয়েছিলেন একটি নতুন জীবন। ভারতের ইতিহাসে সম্রাট অশোকের জীবনী এবং কলিঙ্গ যুদ্ধের ইতিহাস যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানেও যদি আপনারা উড়িষ্যা ঘুরতে যান, সেক্ষেত্রে আমরা জানি যে এরকম একাধিক জায়গা আজও সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে রয়েছে কলিঙ্গ যুদ্ধে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর আরো অন্যান্য এরকম কন্টেন্টের জন্য অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।